দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন শহীদ স্মরণে। জীবন পথের ক্লান্তি ভুলে দেশ রক্ষার দায়িত্ব তুলে সমারঙ্গনে দিয়ে গেল যারা জীবনের বলিদান, ভুলিনি বন্ধু, ভুলিনি আমরা তোমাদের প্রতিদান। 15ই আগস্ট 1947 সাল। ঠিক এই দিনেই আমাদের ভারতবর্ষ নির্মম ব্রিটিশ রাজত্বের 200 বছরের পরাধীনতার শৃঙ্খলের নাগপাশ হতে সার্বিক মুক্তি লাভ করেছিল। তাই এই স্বাধীনতার 73 বছর অতিক্রান্ত করার পূর্ণ লগ্নে দেশের স্বাধীনতা লাভের 73তম জন্মদিনে আজকের অনুষ্ঠান সম্পূর্ণরূপে সমর্পিত দেশের স্বাধীনতাকামী বীর বিপ্লবী এবং দেশের স্বাধীনতার পর প্রতিনিয়ত দেশের অখণ্ডতাকে রক্ষাকারী বীর সৈনিক ও তাদের পরিবারবর্গকে উদ্দেশ্য করে, যারা প্রতিনিয়ত দেশ সুরক্ষার কাজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে চলেছেন, সেই বীর সৈনিক বন্ধুদের ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, প্রণাম। আর তাদের পরিবারবর্গকে জানাই গভীর সহানুভূতি ও সমবেদনা। বিদ্রোহী, কবি কাজী নজরুল ইসলাম।
বল বীর, বল উন্নত মম শির, শির ও নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্জুটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বল বীর, চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠুমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল ধিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরি, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হোম শেখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম একা হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর, চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুরসৈনিক, আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্ত্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরুস ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণখোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উচ্ছল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বীজ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা সুনিবিড় চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচড় কাঁচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাসী পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বৈজন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্র করতলে, তাজিবোর বাক আর উচ্চই শ্রবা বাহন আমার হিম্মত ফেসা হেঁকে চলে, আমি বসুদা বক্ষে অগ্নি আদ্রি বাড়ব বন্যে কালানল,
আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরোল কল কোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আনি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছিলি বিশ্বমায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হারিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফেরি এ স্বর্গ পাতাল মত্ত, আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃকু ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির, বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী,
পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে বড় জাগরিত। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাই গো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। কোন দেশে? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। নেতাজি সুভাষচন্দ্র ও তার আজাদ হিন্দ ফৌজ
ব্রিটিশ শাসনের ভিত কিভাবে নড়িয়ে দিয়েছিল তা নিয়ে প্রায়শই আলোচনা হতে দেখা যায়। তখন কেন যেন উপেক্ষিত মনে হয় আরও এক দেশনেতা রাসবিহারী বসুকে। মনে রাখা উচিত, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন স্বয়ং রাসবিহারী বসু। তারই তৈরি করা ভিতের উপর স্বাধীনতার লড়াই লড়েছিলেন আমাদের প্রিয় নেতাজি। 1886 সালের 25শে মে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন বর্ধমানের সুবলদহ গ্রামে। পিতা বিনোদ বিহারী বসু, তার কর্মক্ষেত্র ছিল এই হুগলি জেলারই চন্দননগরে। তাই রাসবিহারীর শিক্ষালাভ শুরু হয় এই চন্দননগর থেকেই। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহাবিপ্লবী রাসবিহারী বসু জাপানে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সেজে PN ঠাকুর ছদ্মনামে। কত যে নাটকীয় ঘটনা ঘটেছে তার প্রবাস জীবনে, যা বাঙালি জানে না বললেই চলে। তিনি কি প্রথম বাঙালি যিনি জাপানে প্রথম বিয়ে করেছিলেন জাপানি নারীকে? তার স্ত্রীর নাম ছিল তোশিকো বসু। তিনি প্রথম ব্যক্তি যিনি জাপানের মাটিতে প্রথম ভারতীয় যিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইন্দো নোমন বা ভারতীয় তরুণ নামে এক রেস্টুরেন্টের। এটাই প্রথম ভারতীয় রেস্টুরেন্ট জাপানে। তিনিই প্রথম বাঙালি যিনি জাপানে প্রথম এশিয়া নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছিলেন। রাসবিহারী বসুই সেই বাঙালি যিনি বহু কাঠখড় পুড়িয়ে জাপানের সামরিক সরকার প্রধানমন্ত্রী জেনারেল তোজো হিদেকিকে বশ করে জার্মানিতে পলাতক সুভাষচন্দ্র বসুকে জাপানে আনতে সক্ষম হয়েছিলেন। ত্বরান্বিত হয়েছিল ভারতীয় স্বাধীনতার লড়াই। নেতাজি উপাধিটি তিনিই দিয়েছিলেন বলে কোনো কোনো জাপানি লেখকের গ্রন্থে আমরা জানতে পারি। আজকাল প্রায় রাতে ঘুম আসে না মেয়েটির। জানালার পাশে বসে তাকিয়ে থাকে দূরে। এলোমেলো চিন্তা ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকে মনে। গত 1.5 মাসে বাড়ির পরিবেশ আমূল বদলে গিয়েছে। চারিদিকে একটা চাপা আতঙ্ক। মা বাবা তো বটেই, দোকানের প্রতিটি কর্মচারীও কেমন সন্ত্রস্ত। সব কিছুর কারণ সেই ভারতীয় বিপ্লবী। 1.5 মাসের বেশি যিনি আত্মগোপন করে রয়েছেন বাড়ির পিছনে রুটি কারখানার পরিত্যক্ত গুদাম ঘরে। সাদা পোশাকের গোয়েন্দারা সর্বক্ষণ ওত পেতে আছে আশেপাশে। ধরা পড়লেই পরিবারের এতদিনের সম্মান, তিল তিল করে গড়ে তোলা ব্যবসা ধুলোয় মিশতে সময় নেবে না। জাপান থেকে কত দূরের পথ ভারতবর্ষ। সেখানকার এক তরুণ বাঙালি বিপ্লবীর সঙ্গে শিনজুকু শহরের সম্ভ্রান্ত সোমা পরিবারের ভাগ্য যে এভাবে জড়িয়ে যাবে কল্পনাও করেননি পরিবারের বড় মেয়ে সদ্য 20 তোশিকো। বাবা আইজো সোমা আর মা কোকো সোমা বিখ্যাত নাকামুরায়া স্টোরের মালিক। জাপানের জনপ্রিয় বেকারি নাকামুরায়ার কেক, বিস্কুট, রুটি কিনতে ভিড় করেন টোকিওর এলিট লোকজন। এহেন পরিবারের সঙ্গে কোনো বাঙালি স্বাধীনতা সংগ্রামীর সম্পর্ক থাকার কথা ভাবাই যায় না। কিন্তু আশ্চর্য সব ঘটনা তো এই পৃথিবীতেই ঘটে। বার কয়েক সেই বিপ্লবীকে দূর থেকে দেখেছেন তোশিকো। নাম রাসবিহারী বসু। স্বাস্থ্যবান, সুঠাম যুবা, চওড়া দৃঢ় চোয়াল, দৃপ্ত 2 চোখ। মানুষটাকে দেখে বুক শিরশির করেছে তোশিকোর। জাপানিরাও দেশভক্ত, স্বাধীনতা প্রিয়। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার তাগিদ তাদেরও মজ্জাগত। এই যুবকটি 3 মাস জাহাজে ভেসে মৃত্যুর ঝুঁকি নিয়ে অচেনা দেশে এসেছেন নিজের দেশের স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন বলে। ব্রিটিশ শাসককে ঘোল খাইয়ে ছাড়ছেন। তোশিকো মনে মনে শ্রদ্ধা করেছেন মানুষটিকে। আর ভালো লাগা, শিক্ষিতা অন্তর্মুখী জাপানি তরুণী এর থেকে তেমন কোনো ভাবনাকে প্রশ্রয় দিতে চাননি। তবু মন উচাটন। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার মুখ। বার কয়েক সেই বিপ্লবীকে দূর থেকে দেখেছেন তোশিকো।
নাম রাসবিহারী বসু। স্বাস্থ্যবান, সুঠাম যুবা, চওড়া দৃঢ় চোয়াল, দৃপ্ত দুই চোখ। মানুষটাকে দেখে বুক শিরশির করেছে তোষিকোর। জাপানিরাও দেশভক্ত, স্বাধীনতা প্রিয়। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার তাগিদ তাদেরও মজ্জাগত। এই যুবকটি 3 মাস জাহাজে ভেসে মৃত্যুর ঝুঁকি নিয়ে অচেনা দেশে এসেছেন নিজের দেশের স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন বলে। ব্রিটিশ শাসককে ঘোল খাইয়ে ছাড়ছেন। তোষিকো মনে মনে শ্রদ্ধা করেছেন মানুষটিকে। আর ভালো লাগা, শিক্ষিতা অন্তর্মুখী জাপানি তরুণী এর থেকে তেমন কোনো ভাবনাকে প্রশ্রয় দিতে চাননি। তবু মন উচাটন। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার মুখ। 1915 সালের জুন মাস, রাসবিহারী অবতরণ করলেন কোবে বন্দরে। হাতে নামমাত্র টাকা। কোবে থেকে গেলেন টোকিও। সেখানেই পরিচয় এক তরুণ চীনা বিপ্লবীর সঙ্গে। তিনি পরবর্তীকালের বিশ্ব বরেণ্য বিপ্লবী সান ইয়াতসেন। আলাপ হলো সামুরাই নেতা মিতসুরু তোয়ামার সঙ্গে। সন্তান স্নেহে তিনি কাছে টেনে নিয়েছিলেন রাসবিহারীকে। 27 নভেম্বর টোকিওতে লালা লাজপত রায়ের সঙ্গে সভা করলেন। খবর গেল ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। তারপরই ব্রিটিশ সরকারের চাপে জাপান মারফত জারি হলো নির্বাসনের আদেশ। তোয়ামার অনুরোধে রাসবিহারীকে বাঁচাতে আশ্রয় দিতে রাজি হলেন বেকারি মালিক আইজো ও কোকোসোমা। অল্প দিনের মধ্যেই রাসবিহারী হয়ে উঠলেন তাদের ঘরের ছেলে। বাবা আর মা বলে ডাকতেন কোকোসোমা ও আইজো সোমাকে। কোকোসোমা তার নিজের বইয়ে লিখেছেন, মাস 4 পর রাসবিহারীর উপর থেকে নির্বাসন দণ্ড উঠে গেল। 1916 এপ্রিলের এক সকালে আমার ঘরে বিদায় জানাতে এলেন। তখন আমি শয্যাশায়ী, শরীর ও মনে একদম বিধ্বস্ত। রাসবিহারীকে লুকিয়ে রাখতে গিয়ে যে প্রবল মানসিক চাপ সহ্য করতে হয়েছিল, তাতে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। দুধ না পেয়ে মারা গিয়েছিল আমার সদ্যজাত কন্যা। তবু ওই ভারতীয় যুবার প্রতি বিন্দুমাত্র বিতৃষ্ণা আসেনি। উল্টে জানালা দিয়ে তার চলে যাওয়া দেখে কান্না সামলাতে পারিনি। সেই দিনই পণ করি ভারতের আত্মার সঙ্গে যুক্ত হলাম আমরা, এবং ভারতের এই বিপ্লবীকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব। নাকামুরায়া থেকে বেরিয়ে আজাবু অঞ্চলে বাড়ি ভাড়া নিয়েছিলেন রাসবিহারী। যারা তার প্রাণ বাঁচিয়েছেন তাদের সবাইকে একদিন বাড়িতে নৈশভোজে ডাকলেন। নিজের হাতে ভারতীয় কারি রান্না করেছিলেন আর সবাইকে অবাক করে একটা ধন্যবাদ সূচক বক্তৃতা দিয়েছিলেন জাপানিতে। সেই পার্টিতেই প্রথম মুখোমুখি পরিচয় তোষিকো ও রাসবিহারীর। বিষয়টি চিন্তায় ফেলল তোয়ামাকে। অনেক ভেবে সমাধান পেলেন। খানিক ইতস্তত করে তা বলেই ফেললেন সোমা দম্পতিকে। তাদের বড় মেয়ে তোষিকোর সঙ্গে তিনি বিয়ে দিতে চান রাসবিহারীর। তাতে লোকের সন্দেহ কমবে, পুলিশের নজর এড়ানো যাবে। জাপানি মেয়ের সঙ্গে বিয়ে হলে রাসবিহারীর জাপানের নাগরিকত্ব পাওয়াও সহজ হবে। প্রস্তাব শুনে স্তব্ধ হয়েছিলেন আইজো আর কোকোসোমা। তোষিকো তাদের আদরের মেয়ে। শিক্ষা, স্বভাব, রূপ কোনো দিকেই কমতি নেই। জাপানের সেরা পাত্রদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা তাকে বিয়ে করার জন্য। আর তাকে কিনা তুলে দেবেন পুলিশের তাড়া খেয়ে বেড়ানো এক কপর্দকশূন্য বিদেশি বিপ্লবীর হাতে। যে কোনো মুহূর্তে পুলিশের গুলিতে যার মৃত্যু হতে পারে। বেঁচে থাকলেও পালিয়ে লুকিয়ে বেড়াতে হবে। আবার রক্ষণশীল জাপানি সমাজে ভিন জাতি বা ভিন ধর্মে এই বিয়েতে একঘরে হওয়ারও আশঙ্কা রয়েছে। কিন্তু তোয়ামার প্রস্তাব ফেরানো তাদের পক্ষে প্রায় অসাধ্য। আর রাসবিহারীও তাদের বড় কাছে। কি এক মায়ায় তাদের বেঁধে ফেলেছে এই ভারতীয় ছেলেটি। বাঁচানোর উপায় একটাই, তোষিকো। একদিন তোষিকোকে কথাটা বলেই ফেললেন কোকোসোমা। প্রতিবাদ কান্নাকাটি আশা করেছিলেন, কিন্তু তাকে অবাক করে শান্ত তোষিকো মাকে বললেন, আমাকে মনস্থির করার জন্য একটু সময় দাও। বিষয়ের গভীরতা বুঝতে ভুল হচ্ছে না তো মেয়েটার?
মা তাকে এই বিয়ের যাবতীয় সমস্যা বোঝালেন। মেয়ের একই উত্তর, আমি ভেবে জানাচ্ছি। 3 সপ্তাহ পরে তোশিকো বললেন, আমি মিস্টার বোসকে বিয়ে করতে চাই, তাকে রক্ষা করতে চাই, এই সিদ্ধান্ত বদলাবো না। সোমা দম্পতি এবার রাসবিহারীর কাছে তার মত চান। উত্তর এলো, বিপ্লব আমার ধ্যান জ্ঞান। বিয়ের কথা কখনোই ভাবিনি, আমার যা জীবন তাতে এসব ভাবার কথাও না। তবে মিস্টার তোয়ামা যদি এটাই চান এবং মিস তোশিকো যদি রাজি থাকেন, তাহলে আমি বিয়ে করব। 100 বছর আগে 1918-র 9 জুলাই তোশিকো রাসবিহারীর গোপন বিয়ের সাক্ষী থাকলেন গুটি কয় মানুষ। জাঁকজমকে যে বিয়ে সাড়া ফেলার কথা, সেখানে বর বা কনে কোনো পক্ষেরই কোনো আত্মীয় বন্ধু পর্যন্ত উপস্থিত ছিলেন না। কোকো তখনও শয্যাশায়ী। দোতলা থেকে দেখলেন অতি সাধারণ পোশাকে তার মেয়ে চলেছেন বাবার হাত ধরে। ট্রেনে চড়ে টোকিও, তোয়ামার বাড়ি। সেখানে তোশিকোর বিয়ের পোশাক কিনে রেখেছিলেন তোয়ামার স্ত্রী, তিনি সাজালেন কনেকে। অনুষ্ঠানে পিতার ভূমিকায় রইলেন তোয়ামা। তোশিকো সোমা হয়ে উঠলেন তোশিকো বসু। বিয়ের পর শিবা অঞ্চলের পাহাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠলেন নবদম্পতি। কিছু দিনের মধ্যেই গোয়েন্দারা টের পেলেন, শুরু হলো বাড়ি বদল। আয়োমা মিনামি মাছি, সেখান থেকে আয়োমা তাকাকি মাছি। কোথাও 2 মাস, কোথাও 3। এমন বাড়ি বাছা হতো যেগুলো হয় জঙ্গলের মধ্যে, নয়তো সমুদ্রের পাড়ে বা কাদা জমির ধারে। অধিকাংশ বাড়িতে ভালো করে সূর্যের আলো ঢুকতো না। দিনের বেলাতেও অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো ঘর। ভিতরে ভিতরে অনুতাপে দগ্ধ হচ্ছিলেন রাসবিহারী। তার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছেন বলেই না এমন ভোগান্তির মধ্যে পড়েছেন তোশিকো। আর এই জীবনের সঙ্গে জীবন মেলানোটাও হয়তো চাপে পড়েই, বড়দের কথা রাখতে। রাসবিহারী তোশিকোকে ভালোবেসেছেন, কিন্তু তার মনের তল পাননি এখনো। এই মেয়ে সব দায়িত্ব পালন করছেন মুখ বুজে। আবেগের বহিঃপ্রকাশেও অতি সংযমী নববধূটি। তখন তারা চিবায় সমুদ্রের ধারের একটি বাড়িতে। একদিন প্রশ্নটা করেই ফেললেন রাসবিহারী, তুমি আমাকে বিয়ে করেছ, কিন্তু আমায় ভালোবেসেছ কি? আমি সত্যিটা জানতে চাই। প্রশ্নের আকস্মিকতায় নিষ্পলকে স্বামীর দিকে তাকিয়ে থাকেন তোশিকো। চোখের জল এসে 2 গাল ভিজিয়ে দেয়। অস্থির রাসবিহারী তখন বেপরোয়া, উত্তেজিত। বলছেন, বলো, তুমি কি আমার জন্য জীবন দিতে পারো? কথা শেষ না হতেই তীর বেগে খোলা জানালার দিকে ছুটলেন তোশিকো। ঝাঁপ দিতে যাবেন, পিছন থেকে তাকে জড়িয়ে ধরলেন রাসবিহারী। এ এক আশ্চর্য প্রেম কাহিনী। সরল হিসেবে মাত্র 8 বছর তার মেয়াদ, কিন্তু তোশিকোর অকাল মৃত্যুর পর বাদবাকি জীবন সেই ভালোবাসার মধ্যেই থেকেছেন রাসবিহারী বসু। তোশিকোর মা কোকো তাকে আবার বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। রাসবিহারী হেসে উত্তর দিয়েছিলেন, তোশিকো ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এ জীবনে অসম্ভব। সেই 8 বছরের নির্জন জীবনের মতো তোশিকো চিরকাল আমার কাছেই থাকবে, আমার আর কিছুই চাই না। রাসবিহারী বসু যত্ন করে তোশিকোকে বাংলা শিখিয়েছিলেন। বন্ধু শচীন্দ্রনাথ সান্যালকে 1922-এর জুলাইয়ে টোকিও থেকে পাঠানো চিঠিতে লিখেও ছিলেন সে কথা। শুধু তাই নয়, খাঁটি বাঙালি ধাঁচে শাড়ি পরাও শিখিয়েছিলেন স্ত্রী আর শাশুড়িকে। শিখিয়েছিলেন বাঙালি রান্না। 8 বছরে 2 ছেলে মেয়ের মা হন তোশিকো। 1920-র 13ই আগস্ট রাসবিহারী বসুর ছেলে মাসাহিদো জন্ম নেন, যার ভারতীয় নাম ছিল ভারতচন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাত্র 24 বছর বয়সে তিনি মারা যান। 1922-এর 14ই ডিসেম্বর জন্ম হয় মেয়ে তেতসুকোর। 1923 সালের 2রা জুলাই জাপানের নাগরিকত্ব পান রাসবিহারী। সুন্দর একটা বাড়িতে স্বাধীন জীবন শুরু হয়। তোশিকো সংসার সাজিয়ে বসেন, কিন্তু সেই সুখ স্থায়ী হলো না। সেপ্টেম্বরে ভূমিকম্পে বাড়ি ভেঙে চুরে গেল। তীব্র অর্থাভাবে পড়লেন রাসবিহারী। কিছু টাকা পাঠালেন রবীন্দ্রনাথ। 1924 সালে টোকিওতে তোশিকো রাসবিহারীর বাড়িতেও গিয়েছিলেন কবি। ততদিনে তোশিকোর শরীর ভেঙে পড়েছে। 8 বছরের মানসিক চাপ, রাসবিহারীকে নিয়ে ভয় আশঙ্কা এবং অমানসিক শারীরিক পরিশ্রম
শোধ তুলতে শুরু করেছিল। যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন, সঙ্গে নিউমোনিয়া। শেষের কটা দিন স্ত্রীর বিছানার পাশ থেকে নড়ানো যায়নি রাসবিহারীকে। তার হাতের মধ্যে ধরা থাকত তোষিকোর হাত। ধীর নিচু গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতেন, আর তার সঙ্গে ক্ষীণ কণ্ঠে গলা মেলাতেন তোষিকো। সেই ঘরেই সে কটা দিন তোষিকোর বাবা মাও ঢোকেননি। মাত্র 28 বছর বয়সে চিরঘুমে তলিয়ে গেলেন তোষিকো বসু। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। শ্রী অরবিন্দ ঘোষ 1872 সনে ঠিক আজকের দিনে অর্থাৎ 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষ্ণধন ঘোষ ছিলেন তৎকালীন বাংলার রংপুর জেলার জেলা সার্জেন। মা স্বর্ণলতা দেবী ব্রাহ্ম ধর্ম অনুসারী ও সমাজ সংস্কারক রাজনারায়ণ বসুর কন্যা। সংস্কৃতে অরবিন্দ শব্দের অর্থ পদ্ম।
রংপুরে তার পিতা 1871 অক্টোবর থেকে কর্মরত ছিলেন। অরবিন্দ রংপুরে জীবনের প্রথম 5 বছর পার করেন। ডক্টর ঘোষ এর আগে বিলেতের কিংস কলেজে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করেন। তিনি সন্তানদের ইংরেজি পন্থায় এবং ভারতীয় প্রভাবমুক্ত শিক্ষাদানের মনোভাব পোষণ করতেন। তাই 1877 সালে 2 অগ্রজ সহোদর মনমোহন ঘোষ এবং বিনয়ভূষণ ঘোষ সহ অরবিন্দকে দার্জিলিংয়ের লোরেটো কনভেন্টে পাঠিয়ে দেন শিক্ষা লাভের জন্য। লোরেটো কনভেন্টে 2 বছর লেখাপড়ার পর 1879 সালে 2 সহোদর সহ অরবিন্দকে বিলেতের ম্যানচেস্টার শহরে পাঠানো হয় ইউরোপীয় শিক্ষা লাভের জন্য। জনৈক রেভারেন্ড এবং শ্রীমতী ড্রিউইটের তত্ত্বাবধানে তাদের থাকার ব্যবস্থা করা হয়। রেভারেন্ড ড্রিউইট ছিলেন অ্যালিংটন যাজক, রংপুরের ব্রিটিশ বন্ধুদের মাধ্যমে, যার সাথে ডক্টর ঘোষের পরিচয় ছিল। ড্রিউইট পরিবার 3 ভাইকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করেন। শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষতা এবং ভারত ও তার সংস্কৃতির কোনো রকম উল্লেখ না করার অনুরোধ ছিল। 1884 সালে অরবিন্দ লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি হন। এখান থেকে গ্রিক, ল্যাটিন এবং শেষ 3 বছরে সাহিত্য, বিশেষত ইংরেজি কবিতা অধ্যয়ন করেন। ডক্টর কৃষ্ণধন ঘোষ ভেবেছিলেন তার 3 পুত্রই সম্মানসূচক ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করবেন, কিন্তু 1889 সালে দেখা যায় একমাত্র সবার ছোট অরবিন্দই বাবার আশা পূরণ করতে পারবেন। বাকি ভাইরা ইতিমধ্যেই ভিন্ন দিকে নিজ নিজ ভবিষ্যতের পথ বেছে নিয়েছেন। আইসিএস কর্মকর্তা হওয়ার জন্য ছাত্রদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে হতো এবং ইংরেজ বিশ্ববিদ্যালয়ে 2 বছর অধ্যয়নের অভিজ্ঞতাও প্রয়োজন থাকত। আর্থিক সীমাবদ্ধতার কারণে বৃত্তি অর্জন ছাড়া ইংরেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অরবিন্দের পক্ষে সম্ভব ছিল না। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিংস কলেজে বৃত্তি পরীক্ষায় পাশ করায় তা সম্ভবপর হয়ে ওঠে। তিনি কয়েক মাস পর আইসিএস এর লিখিত পরীক্ষায় পাশ করেন। মোট 250 জন প্রতিযোগীর মাঝখানে 11তম স্থান অধিকার করেন। 2 বছর প্রবেশনের শেষ দিকে অরবিন্দ নিশ্চিত হন যে ব্রিটিশদের সেবা করার ইচ্ছা তার নেই। অতএব আইসিএস পরীক্ষার অংশ অশ্বারোহণ পরীক্ষায় হাজির না হয়ে তিনি অকৃতকার্য থাকেন। স্যার হেনরি কটনের ভাই জেমস কটন, যিনি কিছুদিন বাংলার লেফটেন্যান্ট গভর্নর এবং সাউথ কেনসিংটন লিবারেল ক্লাবের সচিব ছিলেন, অরবিন্দ ও তার বাবার পূর্ব পরিচিতির সুবাদে বারোদা স্টেট সার্ভিসে অরবিন্দের চাকুরির ব্যবস্থা করেন এবং যুবরাজের সাথে অরবিন্দের সাক্ষাতের ব্যবস্থা করে দেন। অরবিন্দ বিলেত ছেড়ে ভারত অভিমুখে যাত্রা করেন 1893 সালের ফেব্রুয়ারিতে। ভারতে অপেক্ষারত অরবিন্দর বাবা কৃষ্ণধন ঘোষ বম্বের এজেন্টের কাছ থেকে ভুল সংবাদ পান। পর্তুগালের উপকূলে অরবিন্দর জাহাজডুবি ঘটেছে। ডক্টর ঘোষ আগেই অসুস্থ ছিলেন। এই দুঃসংবাদের ধাক্কা সামলাতে না পেরে তিনি মৃত্যুমুখে পতিত হন। বারোদায় অরবিন্দ স্টেট সার্ভিসে যোগদান করেন, সার্ভিস অ্যান্ড সেটেলমেন্ট বিভাগে। পরে কোষাধ্যক্ষ হয়ে সচিবালয়ে গাইকোয়াড়ের জন্য বক্তৃতা লেখার কাজে নিযুক্ত হন। বারোদায় অরবিন্দ ভারতীয় সংস্কৃতির উপর গভীর অধ্যয়ন শুরু করেন। নিজ উদ্যোগে সংস্কৃত, হিন্দি এবং বাংলা, বিলেতের শিক্ষায় যেসব থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। অধ্যয়নে বেশি মনোযোগী হওয়ায় অন্যান্য কাজে সময়ানুবর্তিতার অভাব দেখা দেয় এবং ফলস্বরূপ পরবর্তীতে তাকে বারোদা কলেজে ফরাসি ভাষার শিক্ষক হিসেবে নিয়োগ হতে দেখা যায়। সেখানে অল্পদিনেই তিনি জনপ্রিয়তা পান অপ্রচলিত শিক্ষা পদ্ধতির কারণে। পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষের পদেও আরোহণ করেন। এই বারোদা থেকেই তিনি তার প্রথম কাব্য সংকলন দ্য ঋষি প্রকাশ করেন। একই সময় তিনি ব্রিটিশ বিরোধী সক্রিয় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। বারোদা স্টেটে অধিকৃত পদের কারণে পর্দার আড়াল থেকেই কাজ করা শুরু করেন। বাংলা ও মধ্যপ্রদেশে ভ্রমণ করে বিপ্লবী দলগুলির সাথে সংযোগ স্থাপন করেন। লোকমান্য তিলক এবং ভগিনী নিবেদিতার সাথেও তার যোগাযোগ স্থাপিত হয়। বাঘাযতীন হিসাবে পরিচিত
যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি বরোদার সেনা বিভাগে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে তাকে বাংলার অন্যান্য বিপ্লবী দলগুলোকেও সংগঠিত করার কাজে পাঠানো হয়। দেশে ফিরে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন অরবিন্দ ঘোষ। তার অনুজ বারীন্দ্র কুমার ঘোষকে বিপ্লবী মন্ত্রে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কংগ্রেসের চরমপন্থী গ্রুপের নেতৃত্বে থাকাকালে বঙ্গভঙ্গ আন্দোলনে 1905 সন থেকে 1911 সনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইংল্যান্ডের কিংস কলেজে ছাত্রাবস্থায় দেশপ্রেমের ব্রতে উদ্বুদ্ধ হয়েছিলেন অরবিন্দ ঘোষ। ইতালি এবং আয়ারল্যান্ডের জাতীয়তাবাদীদের সংস্পর্শে এসেছিলেন। কেমব্রিজ মজলিস নামের একটি ভারতীয় ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন। তবে স্বাধীনতা আন্দোলনে অরবিন্দের সক্রিয় অংশগ্রহণ দেশে ফেরার পর সহিংস আন্দোলনে বিশ্বাসী তরুণদের সঙ্গে জড়িয়ে পড়া, তাদের প্রেরণা যোগানো এবং দেশমাতৃকার জন্য ত্যাগ এবং যন্ত্রণার শিকারে উদ্বুদ্ধ করা। রাষ্ট্রশক্তিতে বলীয়ান শাসক শ্রেণীর চরিত্রই হল তাদের অধীন জনগোষ্ঠীর কোনরূপ প্রতিবাদকে উগ্র এবং অপরাধমূলক বলে প্রতিপন্ন করা, লিখেছিলেন অরবিন্দ 1907 সালে বন্দে মাতরম পত্রিকায়। মধ্য 30-এর অরবিন্দ তখন মনে করতেন নিষ্পৃহ প্রতিরোধ যে কোনো সময় বদলে যেতে পারে সম্মুখ সমরে, এবং যদি তাই হয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা যাবে না। যুদ্ধের মুখোমুখি হতে যারা দ্বিধাগ্রস্ত হবে তাদের জন্য বরাদ্দ থাকা উচিত কুরুক্ষেত্রে যুদ্ধবিমুখ অর্জুনের প্রতি কৃষ্ণের সস্নেহ তিরস্কার। অরবিন্দের রাজনৈতিক সক্রিয়তার সূচনা হয় 1890 সালে কংগ্রেসের নরমপন্থী মনোভাবের বিরোধিতার মাধ্যমে। তার রাজনৈতিক দর্শনের বিকাশ ঘটে স্বদেশী আন্দোলনের সময়, যখন তিনি ডাক দিয়েছিলেন নিষ্পৃহ প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্সের। অরবিন্দের কাছে দেশমাতাকে স্বাধীন করাই ছিল এক এবং একমাত্র লক্ষ্য। গবেষকরা কেউ কেউ তাকে ম্যাট্রিস্ট অর্থাৎ মাতৃতান্ত্রিক, মায়ের প্রতি অনুরাগ যার বাবার থেকে তুলনায় বেশি হয় বলেও অভিহিত করে থাকেন। অরবিন্দ লিখেছিলেন, মাতৃভূমি ছাড়া কোনো কিছুই রাজনৈতিকভাবে পূজ্য নয়, স্বাধীনতা ছাড়া আর কোনো কিছুই রাজনৈতিকভাবে অভীষ্ট নয়, এবং কোনো পন্থাই রাজনৈতিকভাবে শুভ বা অশুভ নয় যতক্ষণ না তা জাতীয়তাবাদের উন্মেষে সহায়ক বা ক্ষতিকারক হয়ে উঠছে। বন্দে মাতরম পত্রিকায় দ্য মরালিটি অব বয়কট শীর্ষক আরেকটি নিবন্ধে অরবিন্দ কাব্যিক ভঙ্গিতে লিখেছিলেন দেশের স্বাধীনতার জন্য রক্ত ঝরানোর তৃপ্তির কথা। 1907-এ কংগ্রেসের সুরাট অধিবেশনে দলের নরমপন্থী অংশের সঙ্গে অরবিন্দ সহ অন্যান্য চরমপন্থী নেতাদের মতবিরোধ তুঙ্গে ওঠে। কংগ্রেস বিভক্ত হয়ে যায় এর কিছুদিন পরে। অরবিন্দ অবশ্য ততদিনে কলকাতায় অনুশীলন সমিতির মতো সহিংস সংগ্রামে বিশ্বাসী গুপ্ত সংগঠনগুলির নেতৃত্ব দিতে শুরু করেছেন। 1908 সালে অরবিন্দ এবং সমিতির আরও অনেকে গ্রেপ্তার হন আলিপুর বোমা মামলায়। এই মামলায় অরবিন্দ বেকসুর খালাস পান, কিন্তু 1 বছর জেলে কাটানোর পর্বে তার রাজনৈতিক ভাবাদর্শে ছোঁয়া লাগে আধ্যাত্মিক চিন্তা। অরবিন্দ তার আত্মজীবনীতে লিখেছিলেন, জেলে থাকার সময় আমি অবিরাম শুনতে পেতাম স্বামী বিবেকানন্দের বাণী। যখন আমি এক পক্ষকাল ধ্যানমগ্ন ছিলাম, একা একটি কুঠুরিতে বিবেকানন্দ যেন রোজ আমার সঙ্গে কথা বলতেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর অরবিন্দ নিজেকে সঁপে দিয়েছিলেন আধ্যাত্মিকতায়। অরবিন্দ বলছেন, 1908 সনের শুক্রবার 1 মে জানিতাম না যে এই দিনই আমার জীবনের একটা অঙ্কের শেষ পাতা। আমার সম্মুখে 1 বৎসরের কারাবাস। এই সময়ের জন্য মানুষের জীবনের সঙ্গে যতই বন্ধন ছিল সবই ছিন্ন হইবে। 1 বৎসর কাল মানব সমাজের বাহিরে পিঞ্জরাবদ্ধ পশুর মতো থাকিতে হইবে। আবার যখন কর্মক্ষেত্রে প্রবেশ করিব, তথায় সেই পুরাতন পরিচিত অরবিন্দ ঘোষ প্রবেশ করিবে না, কিন্তু একটি নতুন মানুষ, নতুন চরিত্র, নতুন বুদ্ধি, নতুন প্রাণ, নতুন মন লইয়া নতুন কর্মভার গ্রহণ করিয়া আলিপুরস্থ আশ্রম হইতে বাহির হইবে। বলিয়াছি 1 বৎসর কারাবাস, বলা উচিত ছিল 1 বৎসর বনবাস, 1 বৎসর আশ্রমবাস।
ব্রিটিশ গভর্নমেন্টের কোপ দৃষ্টির একমাত্র ফল, আমি ভগবানকে দেখিতে পাইলাম। পণ্ডিচেরিতে থাকাকালীন অবস্থায় অরবিন্দ রাজনৈতিক নিবন্ধ লিখেছিলেন। দ্য স্পিরিট অ্যান্ড ফর্ম অফ অ্যান ইন্ডিয়ান পলিটি শীর্ষক নিবন্ধে তিনি মুঘল সাম্রাজ্যের মূল্যায়ন করেছিলেন এবং বলেছিলেন, মুঘল সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অন্যান্য রাজশক্তিদের তুলনায় অনেক বেশি প্রগতিশীল ও সহিষ্ণু ছিল। শ্রী অরবিন্দের রাজনৈতিক আদর্শ ছিল তৎকালীন বিশ্বের অন্যান্য রাজনৈতিক ভাবধারার তুলনায় সবচেয়ে বেশি উদারমনা এবং উন্মুক্ত। অরবিন্দের রাজনৈতিক দর্শন তার প্রাপ্য মর্যাদা পায়নি, এমনটা বললে অত্যুক্তি হয় না। অরবিন্দের দর্শনকে সম্যকভাবে অধ্যয়ন না করার ফলেই তার সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। ফলে তার রাজনৈতিক দর্শনের প্রজ্ঞা সেভাবে বন্দিত হয়নি আধুনিক ভারতে। পণ্ডিচেরি চলে যাওয়ার পর তাকে অনেকাংশে আধ্যাত্মিক সাধক হিসাবেই দেখা হয়েছে, উপেক্ষিত হয়েছে সাধক জীবনের রচিত রাজনৈতিক দর্শনমূলক লেখাগুলির। আর তার বাংলায় প্রকাশিত উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হল ভারতের নবজন্ম, পণ্ডিচেরির পত্র, কারাকাহিনী, ধর্ম ও জাতীয়তা, যোগ সাধনার ভিত্তি, ভারতের রাষ্ট্রনীতিক প্রতিভা ইত্যাদি। 1950 সালের 5ই ডিসেম্বর শ্রী অরবিন্দ ঘোষ ইহলোক ত্যাগ করে অমৃত লোকের উদ্দেশ্যে যাত্রা করেন। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত নিভূষণ বেষ্টিত চরণে, তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ধরুণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, বহে জীবন রজনী দিন চির নূতন ধারা, বহে জীবন রজনী দিন চির নূতন ধারা, করুণা তব অবিশ্রাম জনমে মরণে, স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, স্নেহ প্রেম দয়া
ভক্তি কোমল করে প্রাণ, কত সন্তান করু বর্ষণ সন্তাপ হরণে। জগতে তব কি মহোৎসব, বন্দন করে বিশ্ব। জগতে তব কি মহোৎসব, বন্দন করে বিশ্ব। শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় শ্রী তিলক কুমার বড়াল। অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় শ্রীমতী উর্মিমালা বসাক ও শ্রী শুভজিৎ ভর। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় দেবাশিস মিশ্র।